আগের দিন লাস্ট ক্লাসে আমরা আমাদের স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায় 19 এর বা চ্যাপ্টার 19 এর ত্রিভুজের ক্ষেত্রফল মানে কার্টেসিয়ান প্লেনে x অ্যাক্সিস y অ্যাক্সিস এর উপর কোনো ত্রিভুজ থাকলে তার ক্ষেত্রফল নির্ণয় কি করে করতে হয় সেটা শিখেছিলাম এবং তার উপরে বেশ কিছু সমস্যা আমরা সমাধান করেছিলাম। আজ আশা করছি তোমরা সেগুলো পড়েছো, না হলে আবার পরের গুলো বুঝতে অসুবিধা হবে। সিকোয়েন্সটা মেইনটেইন করো। তো যাই হোক, আজকে আমাদের মূল আলোচ্য বিষয় যেটা হবে যে কোনো কার্টেসিয়ান প্লেনে বা x অ্যাক্সিস y অ্যাক্সিস যে তলটা তৈরি করছে ওই তলে বা x অ্যাক্সিস y অ্যাক্সিস এর উপরে কোনো চতুর্ভুজ থাকলে তাদের ক্ষেত্রফল কি করে নির্ণয় করে সেই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়টা আজকে শিখবো। আর একটা শিখবো ত্রিভুজের ভর কেন্দ্র কি করে নির্ণয় করে, সেই ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করাটা আমরা শিখবো স্থানাঙ্ক জ্যামিতিতে কি করে ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। ঠিক আছে, তো প্রথম আমরা চলে যাচ্ছি যে ত্রিভুজের এই চতুর্ভুজের ক্ষেত্রফল কি করে নির্ণয় করা হয়। সাপোজ এই কার্টেসিয়ান প্লেনে এটা y, এটা x, x ড্যাশ, এটা y ড্যাশ। এখানে একটা মনে করো চতুর্ভুজ আছে, এই রকম টাইপের একটা চতুর্ভুজ আছে, এই রকম টাইপের একটা চতুর্ভুজ আছে। এটা মনে করো তোমার a x1 y1 ট্রাপিজিয়াম নয়, ট্রাপিজিয়ামের মতো দেখতে লাগছে বটে। আচ্ছা আমি এটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি, এটাকে মনে করো এরকম টাইপের আছে। এটা a, এটা হচ্ছে b যার স্থানাঙ্ক x2 y2, এটা হচ্ছে তোমার c যার স্থানাঙ্ক হচ্ছে x3 y3, আর এটা হচ্ছে d যার স্থানাঙ্ক হচ্ছে x4 y4। এর ক্ষেত্রফল কি করে নির্ণয় করব? প্রথম কথা, এর ক্ষেত্রফল নির্ণয় করার একটাকে সহজ পদ্ধতি বলে দিই। সহজ বলবো না, যেটা শিখেছি তার উপর ভর করে একটা বলে দিই। আমরা যদি প্রথমে ডায়াগোনালটাকে ড্র করি, একটা কর্ণ যদি টেনে নিই, দেখো চতুর্ভুজটা দুটো ত্রিভুজে ভাগ হয়ে গেল। তুমি এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু জানো, a b c, তাদের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের আমরা আগেই শিখেছি। তাহলে সেই অনুযায়ী তুমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে পারবে। আবার একই ভাবে এই ত্রিভুজেরও তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক জানো, a d c, তারও ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে ওই আগের নিয়ম অনুযায়ী। করে দুটো যোগ করে দিলেই চতুর্ভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। এটাও একটা করতে পারো, একটু লেন্থি হয় বটে কিন্তু করা যাবে। তবে আমরা এখানে যেটা শিখবো সেটা হচ্ছে যে ডিরেক্ট বা সহজে কি করে করতে পারবো আমরা, সেই মেথডটা আমরা এখানে শিখব। প্রথম কথা বলি যে এটা করতে গেলে আগে পয়েন্টস গুলোকে একটু এইভাবে লিখে নাও, উপর নিচ করে। x1 y1, x2 y2, x3 y3, x4 y4, আর শেষে আরেকবার লিখে নাও প্রথমেরটা মানে x1 y1 টা আরেকবার লিখে নাও। তাহলে ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল, ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল সমান কত হবে? প্রথমে ত্রিভুজের মধ্যেই হাফ মডটা দিয়ে দাও। নেক্সট যেটা হবে সেটা হচ্ছে যে এইরকম। প্রথমে দেখো এই প্রাথমিক কর্ণ বরাবর বা পারমাণবিক কর্ণ বরাবর এই এলিমেন্টগুলোকে গুণ করো, মানে শুরু থেকে যে কোণাগুলো হচ্ছে এইগুলো। ঠিক আছে, করলে তাহলে কত হচ্ছে তোমার? এটার সঙ্গে এটা গুণ করলে x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y4 প্লাস x4 y1 মাইনাস, তারপরে কি করব? এবারে তোমার গৌণ কর্ণ বরাবর মানে এইগুলো, এই দেখো ক্রস হয়ে যাবে, এরকম ক্রস হয়ে যাবে। এবার এইটাকে কোণাকুণি গুণ করো, তাহলে করলে কত হচ্ছে বলো তোমার? এখানে করলে তোমার হচ্ছে y1 x2 প্লাস y2 x3, তারপরে কত y3 x4, সব এদের মাঝে প্লাস, দুটো ব্র্যাকেটের মাঝে মাইনাস। ঠিক আছে, y3 x4 প্লাস y1 x1, এত স্কয়ার ইউনিট বা আমরা যত বলতে পারি এত বর্গ একক, এত বর্গ একক। সেটা কি হয়ে গেল না এই ত্রিভুজটার ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে তোমরা এইভাবে ডিরেক্ট করো, ডিরেক্ট করলে অনেকটা সুবিধা হবে। তাহলে এই গেল আমাদের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়। আমরা নেক্সট টপিক এবং এই চ্যাপ্টারের টপিক বলতে এটাই লাস্ট টপিক, কোন ত্রিভুজের ভর কেন্দ্র বিষয় পড়ব। যে কোন ত্রিভুজের ভর কেন্দ্র কি করে নির্ণয় করতে হয় দেখো। প্রথম কথা বলি যে ভর কেন্দ্র জানতে গেলে আগে আমাকে মধ্যমা কি জানতে হবে। ভর কেন্দ্র জানতে গেলে আগে আমাকে মধ্যমা কি জানতে হবে। মধ্যমা কি? ধরো এটা একটা ত্রিভুজ আছে,
কোন ত্রিভুজ, এটা ধরো যদি এবিসি ত্রিভুজ হয়, ত্রিভুজের কোন একটি শীর্ষবিন্দু থেকে, ত্রিভুজে তিনটে শীর্ষবিন্দু হয়, তার মধ্যে কোন একটি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখাংশকে, এটা যদি আমি ডি নাম দিই, এটা হচ্ছে তোমার তখন কি হয়ে যায়, এটা একটা মধ্যমা হয়ে যায়। তাহলে এইভাবে আমরা কতগুলো মধ্যমা টানতে পারি? এইভাবে আমরা তিনটে মধ্যমা টানতে পারি, তাই তো? তিনটে মধ্যমা টানতে পারি। দেখো তিনটে মধ্যমা একটা বিন্দুতে ছেদ করে, ধরে নাও সেটা জি বিন্দু, তখন ওই জিটাকে বলা হয় ত্রিভুজ এবিসি এর ভর কেন্দ্র, বা ইংরেজিতে যেটাকে বলে সেন্ট্রয়েড। তাহলে কোন ত্রিভুজের তিনটি মধ্যমা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে কি বলা হয় না, ওই ত্রিভুজের ভর কেন্দ্র বলা হয়। এটা তোমরা 17 নম্বর অধ্যায় সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য ওই অধ্যায়টাতে পড়বে, ওখানে আছে। আর এখানে আমি একটু বলে দিলাম, ওখানে তো নিশ্চয়ই পড়েছো বা পড়বে, ওখানে আছে। তারপরে আরেকটা এখান থেকে জিনিস পড়তে, তাহলে ভর কেন্দ্র কাকে বলে সেটা বুঝলাম। এবার এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য হয়, ধরো এই ত্রিভুজের এটা যদি এবিসি হয়, এটা যদি এডি মধ্যমা হয়, ধরো তার এই রকম জায়গায় ভর কেন্দ্রটা আছে জিটা, দেখা গেছে এই যে ধরো টোটাল এডিটা জি বিন্দু দ্বারা দুটো অনুপাতে ভাগ হচ্ছে, দুটো অনুপাতে, একটা এটা আর একটা এইটা, অর্থাৎ এজি ইজ টু কত, জিডি। দেখা গেছে এই অংশটা যদি 2 একক হয়, এটা 1 একক হবে, বা এটা 4 একক হলে এটা 2 একক হবে, অর্থাৎ এই এজি ইজ টু জিডি এর অনুপাতটা বার করলে সেটা অলওয়েজ দেখো 2:1 হবে। যদি 4 2ও হয়, 4:2 মানে তো 2:1। সেই জন্য একটা কথা বলা হয় যে কোন ত্রিভুজের ভর কেন্দ্র মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে, অবশ্যই এই দিকটা 2 এই দিকটা 1, সেই জন্যই বলা হয় শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করে। তাহলে ভর কেন্দ্র কাকে বলে সেটাও জানতে হবে, আর তোমার ভর কেন্দ্র যে মধ্যমাকে শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে বিভক্ত করে সেটা আমাদেরকে জানতে হবে। এখন আমাদের এই চ্যাপ্টারে যেটা কাজ হবে সেটা এটা নয়, এটা তো আমাদের 17 নম্বর চ্যাপ্টারে আমরা শিখব। আমাদের এই চ্যাপ্টারে মূলত যে কাজটা হবে, যে ধরো তোমার কার্টেসিয়ান প্লেনে একটা ত্রিভুজ আছে, কার্টেসিয়ান প্লেনে একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা হচ্ছে তোমার এই রকম, যার স্থানাঙ্ক দেওয়া আছে ধরো a x1 y1, b x2 y2, c x3 y3। এবার মনে করো এটা হচ্ছে তার মধ্যমা AD, আর এখানে কোন একটা জায়গায় G ভর কেন্দ্রটা আছে। আমাদেরকে এখন বুঝতে হবে বা আমাদেরকে এখন নির্ণয় করতে হবে যে এই G ভর কেন্দ্রটা কত হবে, তার স্থানাঙ্কটা কত হবে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো এখন দেখো আমরা কি জানি, এইটা 2 হয় এটা 1 হয়, মানে 2:1 অনুপাতে বিভক্ত করে AG is to GD। আমি এই AD টাকে যদি এখানে নিয়ে আসি, দেখো AD টাকে, তাহলে এটা A এটা D, এর স্থানাঙ্কটা জানি x1 y1, এর স্থানাঙ্কটা কত হবে সেটা আমি পরে আসছি। আর এই রকম কোন একটা জায়গায় কি আছে, G আছে, এটা 2 এটা 1, তার আগে বলি তাহলে D বিন্দুর স্থানাঙ্কটা কত হবে। এখন দেখো যেহেতু AD টা মধ্যমা, তাহলে D টা বিষিবাহুর মধ্যবিন্দু হবে। D টা যদি বিষিবাহুর মধ্যবিন্দু হয় তাহলে D বিন্দুর স্থানাঙ্ক কত হবে, কি হয় যেহেতু মধ্যবিন্দু, তাহলে এর প্রথমটা প্লাস এর প্রথমটা বাই 2, মানে কত হবে x2 প্লাস x3 বাই 2, আর হচ্ছে তোমার y2 প্লাস y3 বাই কত 2। তার মানে এটা কত হবে তোমার, এখানে D বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, D বিন্দুর স্থানাঙ্কটা হবে x2 প্লাস x3 বাই 2 আর y2 প্লাস y3 বাই কত 2, এটা D বিন্দুর স্থানাঙ্কটা। এবারে সেই আমাদের স্থানাঙ্ক জ্যামিতির এর আগের অধ্যায়টাতে চলে যাও, ঠিক আছে? আচ্ছা সরি, এটা 19 নম্বর নয়, এটা আমাদের 20 নম্বর অধ্যায় হবে, এটা 20 নম্বর অধ্যায় হবে। আমরা 19 নম্বর অধ্যায়ে পড়ে এসেছি যে কোন একটি সরল রেখাংশকে কোন একটি বিন্দু m:n অনুপাতে বিভক্ত করলে ওই বিন্দুর স্থানাঙ্ক কি হয়, mx2 প্লাস nx1 বাই m প্লাস n, আবার my2 প্লাস ny1 বাই m প্লাস n। তাহলে সেই অনুযায়ী দেখো আমরা বলতে পারি জি বিন্দুর স্থানাঙ্ক যেটা হবে সেটা হচ্ছে এই রকম,
mx2 মানে 2 ইনটু কত হবে এটা x2 প্লাস x3 বাই 2 প্লাস nx1 মানে 1 ইনটু কত x1 বাই m প্লাস n মানে কত 2 প্লাস 1 একই ভাবে ওই দিকটাও করলে তাহলে 2 ইনটু y2 প্লাস y3 বাই 2 প্লাস 1 ইনটু কত y1 বাই কত 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 2 কেটে গেলে উপরে কত পড়ে থাকছে এখানে x1 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে x1 প্লাস পড়ে থাকছে কত হবে x2 প্লাস x3 বাই কত 3 আর এখানে পড়ে থাকছে তোমার একই ভাবে 2 2 কেটে গেলে y1 প্লাস y2 প্লাস y3 বাই কত 3 ঠিক আছে দিস ইজ দা কোঅর্ডিনেট অফ দা সেন্ট্রয়েড G মানে এটাই হচ্ছে ভরকেন্দ্র G এর স্থানাঙ্ক তাহলে তোমাদেরকে আলটিমেট যে সূত্রটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে যে কোন একটি ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 হলে তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় এর প্রথমটা প্লাস এর প্রথমটা প্লাস এর প্রথমটা বাই 3 কমা দিয়ে এর দ্বিতীয়টা প্লাস এর দ্বিতীয়টা প্লাস এর দ্বিতীয়টা বাই 3 এটা দিয়ে সরাসরি আমাদেরকে অঙ্ক করতে হবে তাহলে এই হচ্ছে আমাদের তিনটে কিছু মানে এই হচ্ছে আমাদের টোটাল কি প্রথম দিন বলেছিলাম ত্রিভুজের ক্ষেত্রফল মডিউলাসের ব্যাপারটা সমরেখর ব্যাপারটা আজকে বললাম চতুর্ভুজের ক্ষেত্রফল আর ভরকেন্দ্রের ব্যাপারটা ঠিক আছে আর কিছু এই চ্যাপ্টারে নেই আমরা এবারে সরাসরি বাকি অঙ্কগুলোর দিকে তাকাবো ঠিক আছে আমরা সরাসরি বাকি অঙ্কগুলোর দিকে তাকাবো আমরা আগের দিন 5 এর দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজকে তার পর থেকে চলে যাব আজকে 6 এর দাগের অঙ্কটা করব দেখো 6 এর দাগে কি বলছে দেখো নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটি সংযোগে গঠিত চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি চলো 6 এর দাগের দুইটাই যদি আমরা ধরি 6 এর দাগের দুইটাই যদি আমরা ধরি পয়েন্টস গুলো কি কি দেওয়া আছে আগে টুকে নাও তাহলে প্রথমে আমরা লিখব যে এত 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 বিন্দুগুলি দ্বারা 1 4 তারপরে কত আছে তোমার -2 1 তারপরে আছে কত 2 -3 এবং কত আছে এখানে 3 বিন্দু চারটি দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ মড ফার্স্ট ব্র্যাকেট দিয়েই দিলাম এবার দেখো পয়েন্টস গুলোকে কি রকম করে টুকছি 1 4 -2 1 তারপরে কত হবে 2 -3 3 3 আর কি বলেছিলাম প্রথমেটা আরেকবার টুকে নিতে 1 4 ওকে এরপর কি কোণাকুণি তাহলে কোণাকুণি হলে কোনটা হবে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা করলে কত হবে বলো 1 1 এ 1 মাইনাসে মাইনাসে কত প্লাস 3 দুগুণে 6 প্লাস আবার কত বলো 2 3 এ 6 প্লাস 3 4 এ 12 মাইনাস এবারে এই বরাবর 4 2 এ কত 8 2 1 এ কত 2 মাইনাসে প্লাসে কত মাইনাস 3 3 এ কত 9 প্লাস 3 1 এ কত 3 এত বর্গ একক এরপর তো ক্যালকুলেশন সেখানে নিয়ে কোনো চিন্তা নেই তাহলে হাফ মড 6 6 12 12 24 আর একে কত 25 মাইনাস এটা কত হবে 8 আর 10 3 এ 13 13 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে তোমার 13 থেকে 9 বাদ দিলে 4 তাহলে হাফ মাইনাস মড 21 মড 21 মানে হচ্ছে 21 তাহলে সমান 21 বাই 2 সমান কত 10.5 বর্গ একক কিছু নেই ওকে তাহলে এটা করে নিও নেক্সট দেখো 7 এর দাগের অঙ্কটা নেক্সট 7 এর দাগের অঙ্কটা দেখো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক 7 এর দাগের অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কি বলছে একটু নিজেরা পড়ে নাও বলছে এবিসি বিন্দু তিনটি স্থানাঙ্ক যথাক্রমে এত এত এবং এত এবিসি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি এবং এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি তাই তো তাহলে দেখো প্রপার ছবিটা যদি আমি আঁকি একদম পুরো প্রপার ছবিটা যদি আঁকা যায় এটা হচ্ছে এই রকম হবে
ধরো এটা হচ্ছে তোমার x, এটা x ড্যাশ, এটা y, এটা y ড্যাশ। বিন্দুগুলো কোথায় কোথায় আছে দেখো। প্রথম বিন্দুটা কত দিয়েছে বলো? 3 4। 3 4 তাহলে কোন জায়গায় হবে? অবশ্যই ফার্স্ট কোয়াড্রেন্টে 3 4, মানে এরকম কোন একটা জায়গায় 3 4। ওকে, নেক্সট কত আছে? -4 3। তাহলে -4 3, তাই তো? এইরকম কোন একটা জায়গায় -4 3, -4 3। তারপরে কত আছে তোমার? 8 6। তাহলে 8 6 মানে কি? আরো এইদিকে ধরো 8 আর -6 মানে কোথায়? এটা নিচের দিকে এইরকম কোন একটা জায়গায় ধরো আছে 8 কত -6। এখন এদের তিনজনকে জুড়তে বলছে, এরকম করে এদের তিনজনকে জুড়তে বলছে। ঠিক আছে, এদের তিনজনকে এরকম করে জুড়তে বলছে। জুড়লে নাম দিয়ে দিয়েছে। এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি, আর এটার নাম হচ্ছে কত? সি। ওকে, এটার নাম এ, এটার নাম বি, এটার নাম কত? সি। বলে প্রথম যেটা জানতে চাইছে যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত। প্রথম কোশ্চেন, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়টা আমরা আগের দিনই শিখেছি, ওটা নিয়ে আমাদের কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে তার পরেরটা, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর লম্বের দৈর্ঘ্য, মানে এই যে এখান থেকে এর উপরে এইরকম লম্বের দৈর্ঘ্যটা বার করতে বলেছে। লেট ইট বি ডি, এডি। ধরে নিলাম যে লম্বের দৈর্ঘ্যটা কত? এডি। আগে ফার্স্ট পার্টটা যদি আমরা বাদ করি যে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল এটা যেভাবে বার করে আমরা আগের দিন শিখেছি, এটা আমি আর বলছি না। হাফ মড করে যেভাবে করতে হয়, এটা হাফ মড করে এটা করবে। এটা আমি জানি বলে বলছি, তোমরা কিন্তু নিজেরা করবে। এটা বেরোবে এইরকম, একটা টাইম বেরোবে 75/2 বর্গ একক, মানে এটা বেরোবে 37.5 বর্গ একক। এটা আমাদের প্রথম পার্ট, ফার্স্ট পার্টের উত্তর, এটা নিয়ে কোনো বিষয় না। সেকেন্ড পার্টটার ক্ষেত্রে যেটা হবে, সেকেন্ড পার্টটার ক্ষেত্রে এটাই বিষয়। সেকেন্ড পার্টে দেখো আমরা প্রথমে কি করব? লিখব যে এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে এডি লম্ব অঙ্কন করলাম। দেখো যেহেতু লম্ব, তাহলে এটা একটা উচ্চতা হিসাবে কাজ করবে। এবার তাহলে আমরা ওই বিষয়টা কাজে লাগাতে পারি, যখন এটা উচ্চতা এই ভূমির উপরে, তখন ক্ষেত্রফল কত হবে? হাফ ভূমি ইনটু কত? উচ্চতা। হাফ ভূমি ইনটু উচ্চতা, তাই তো, সমান ক্ষেত্রফল। এখন এই ভূমিটার দৈর্ঘ্যটা আমরা কি করে বার করব? দেখো, তাহলে প্রথমে আমরা বিসি বাহুর দৈর্ঘ্যটা যদি আমরা বার করে নিই, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্যটা কত হবে? সেই যেভাবে বার করতে হতো 4 নম্বর চ্যাপ্টার আমরা পড়েছি। এর প্রথমটা মাইনাস এর প্রথমটা তার হোল স্কয়ার, প্লাস এর দ্বিতীয়টা মাইনাস এর দ্বিতীয়টা তার হোল স্কয়ার, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে কত হবে? -4 -8 তার হোল স্কয়ার, প্লাস 3 মাইনাস মাইনাসে প্লাস 6 তার হোল স্কয়ার, এত একক, সমান রুট কত হবে? এটা -12 তার হোল স্কয়ার করলে এটা হবে কত? +144, এটা হবে 81 ইজ ইকুয়াল টু কত? √225 ইজ ইকুয়াল টু কত? 15 একক। তাহলে এই ভূমির দৈর্ঘ্যটা কত বেরোলো? এই ভূমির দৈর্ঘ্যটা তোমার যেটা বেরোলো সেটা হচ্ছে 15 একক বেরোলো, এই ভূমির দৈর্ঘ্যটা। ঠিক আছে, ওটা 15 একক বেরোলো। এখন দেখো আমরা এটা বলতেই পারি যে এইটা ভূমি, মানে হাফ বিসিটা ভূমি, আমরা বলতে পারি যে শর্ত মতে হাফ ইনটু বিসি ইনটু এডি ইজ ইকুয়াল টু কত? যেটা ক্ষেত্রফলটা বেরিয়েছিল 37.5, বা তার আগের লাইনটা লিখতে পারি কত? আগের লাইনটা লিখলে সুবিধা পাবে 75/2, কারণ এই অনুযায়ী এটাও ক্ষেত্রফল, আর আমরা আগেও ক্ষেত্রফল বার করে রেখেছি, দুটো ক্ষেত্রফলকে সমান করে দিই। বা হাফ ইনটু বিসিটা কত বেরিয়েছে আমাদের? 15 ইনটু এডি ইজ ইকুয়াল টু কত বলো? 75/2। দুদিকে নিচ থেকে কত? 2 2 বাদ চলে যাবে, বাদ চলে গেলে কত? 15 ইনটু এডি ইজ ইকুয়াল টু কত? 75। তাহলে এডি সমান কত হবে? 75/15 মানে কত? 5। তাহলে কত হলো ক্ষেত্রফলটা? এই ক্ষেত্রফলটা বলছি, লম্বের দৈর্ঘ্যটা কত হলো? 5 একক। তাহলে লিখে দেবো কিনা? তাহলে নির্ণেয় লম্বের দৈর্ঘ্য সমান 5 একক। ওকে, তাহলে এই ছিল আমাদের 7 দাগের সমস্যাটা। নেক্সট যদি আমরা চলে যাই পরেরটার ক্ষেত্রে, যদি চলে যাই 8 দাগেরটা যদি বলি, দেখো 8 দাগের অঙ্কটাকে নিজেরা পড়ে নাও। কি বলেছে? বলেছে এবিসি ত্রিভুজের এ বিন্দুর স্থানাঙ্ক এত,
ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক এত হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত নির্ণয় করতে বলছে, তাই তো? তাহলে আমি ছবিটা আঁকা যাক। এটা x, এটা y, x dash y dash বলেছে a বিন্দু ABC ত্রিভুজ, a বিন্দুর স্থানাঙ্ক এত 2 5, ত্রিভুজটির ভরকেন্দ্রটা কোথায় অবস্থিত? -2 1। আচ্ছা আমি বিন্দুগুলো বসাই। ছবি তোমাদের আঁকার দরকার নেই, পরীক্ষাতে তোমাদের ছবি আঁকার দরকার নেই, আমি জাস্ট তোমাদের ক্লিয়ার কনসেপ্টের জন্য বা বোঝার জন্য ছবিগুলো আঁকছি বলতে পারো। ঠিক আছে, তো এখন শেখো। প্রথমে বলি 2 5 বিন্দুটা কত হবে? ধরো 2 5 মোটামুটি এই রকম জায়গায় 2 5 বিন্দুটা। তারপরে ভরকেন্দ্রটা কোথায়? -2 1, -2 ধরো এই রকম জায়গায় 1, মানে এই রকম জায়গায় তোমার ভরকেন্দ্রটা আছে -2 1। বলে কি জানতে চাইছে? কি জানতে চাইছে না এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে তোমার এ বিন্দুটা, এটা এ বিন্দুটা। বলে জানতে চাইছে তোমার বিসি বাহু, ত্রিভুজটি ভরকেন্দ্র এত হলে বিসি বাহুর ভরকেন্দ্র কত হবে? বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক। মানে দেখো ছবিটা যদি আমরা আঁকি, ছবিটা তোমার অনেকটা এইরকম টাইপের হবে। এখানে যদি এ বিন্দু থাকে, মানে এই যে এটা যদি তোমার এ হয়, এটা মানে কত? 2 5, এটা বি হবে, এটা সি হবে, আর এইটা তোমার কত? বিসি বাহুর মধ্যবিন্দু, সেটা যদি আমরা ডি ধরে নিই, বিসি বাহুর মধ্যবিন্দুটাকে যদি আমরা ডি ধরে নিই, তাই তো? আর এইরকম জায়গায় ভরকেন্দ্রটা আছে, যেটা স্থানাঙ্ক কত দিয়েছে? জিটা কত দিয়েছে? ভরকেন্দ্রটা যদি জি বলি, তার স্থানাঙ্ক কত দিয়েছে? -2 1। বলে আমাদেরকে জানতে চাইছে এইটা কত হবে, ডি বিন্দু স্থানাঙ্কটা কত হবে, তাই তো? মানে দেখো ছবিটা তোমার অনেকটা এইরকম হবে, ছবিটা তোমার অনেকটা এইরকম হবে। এটা একটু বাড়াতে হবে এই দিকটাতে। ধরো এই এরকম টাইপের একটা ছবি হবে, এটা তুমি তার একটু এই দিকটা যদি হবে, ধরো -2 1 মোটামুটি এই জায়গাটায়। এই যদি এটাকে যদি জুড়ে দাও, কিন্তু যদি আর এতটা আসবে না, দেখ প্রপার ছবিটা আর একটুখানি এই দিকে আসবে। ছবি তোমরা আঁকতে যেও না, তোমরা শুধু জাস্ট বোঝার জন্য তোমাদের আমি আঁকাচ্ছি। ধরো এটা এ, এখানটায় বি আছে, এখানটায় তোমার আছে সি, আর এই হচ্ছে তোমার, ধরো আমি যদি জুড়ে দিই এটাকে, তাহলে কি বুঝতে পারছো? ধরে নিলাম এই বিসি বাহুর মধ্যবিন্দুটা কত? ডি। ঠিক আছে, এখানে যেমন দেখাচ্ছে যে মধ্যবিন্দুটা তোমার এই অক্ষের উপরে আছে, কিন্তু না, এটা অ্যাকচুয়ালি অক্ষের উপর হবে এরকম কোনো ব্যাপার নয়, যে এটা অক্ষের উপরই হবে। সেটা তোমার এই রকম হতে পারে। এই বিন্দুটা ধরে নিচ্ছি কত? এই বিন্দুটা ধরে নিচ্ছি ডি। এটার দিকে তাকাও, আমি ওটাকে এখানে নিয়ে এলাম মনে করো। ওটা জাস্ট প্রপার ছবিটা আঁকার জন্য বোঝালাম, তোমরা এখানে চলে এসো, কারণ অঙ্ক এক্ষুনি হয়ে যাবে, বোঝার জন্য। ধরে নিলাম যে এই ডি বিন্দুর যে স্থানাঙ্কটা, এটা ধরে নিলাম যে এটা হবে x, y, মানে ডি বিন্দুর স্থানাঙ্কটা ধরে নিচ্ছি এটা হবে x, y। এখানে চলে এসো, ছবিটা এখানে চলে এসো। এটা যদি x, y হয়, আমরা কি জানি? এটা 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই তো? তখন দেখো তুমি মনে করো এখন জিটা দেয়নি তোমাকে, মনে করো জিটা দেয়নি এখন, তাহলে AB একটা সরল রেখাংশ, A বিন্দু স্থানাঙ্ক জানি, D বিন্দু স্থানাঙ্ক জানি। এটাকে আমি আরো সোজা করে দিচ্ছি তোমাদেরকে, আরো সোজা করে দিচ্ছি। এটা A, যার স্থানাঙ্ক আছে কত? 2, 5। এখানে আছে তোমার কত না D বিন্দু আছে, যার স্থানাঙ্ক কত ধরে নিয়েছি আমরা? xy। আচ্ছা এইখানে তোমার আছে কত? G বিন্দু, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। তাহলে সেই অনুযায়ী বলো G বিন্দু স্থানাঙ্কটা কত হবে? Gটা হবে mx1 মানে 2x প্লাস m মানে mx2 প্লাস nx1 মানে একের সঙ্গে 2 গুণ করলে কত? 2/2 প্লাস 1, কমা দিয়ে আবার এটা my2 বলে কত হবে? 2y প্লাস my1 মানে 1 5 এ কত? 5 বাই 2 প্লাস 1 মানে 2x প্লাস 2 বাই কত? 3, আর 2y প্লাস 5 বাই কত? 3। এবার এটাই ওরা কত দিয়ে দিয়েছে? ওরা দিয়ে দিয়েছে -2x। তাহলে আমরা বলতে পারি শর্ত মতে এই যে এইটা সমান মানে 2x প্লাস 2/3
কমা দিয়ে 2y + 5/3 ইজ ইকুয়াল টু আমরা কত বলতে পারি বলো -2x। এবার উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করো। তাহলে উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করলে কি বলতে পারবো, এর x কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু এর x কোঅর্ডিনেট, এর y কোঅর্ডিনেট ইজ ইকুয়াল টু কত, এর y কোঅর্ডিনেট। মানে উভয় পক্ষের স্থানাঙ্ক তুলনা করবে, এর x মানে এর x স্থানাঙ্কের সঙ্গে ওর x স্থানাঙ্ক, এর y স্থানাঙ্কের সঙ্গে ওর y স্থানাঙ্ক সমান করব। তাহলে করলে কত হচ্ছে বলো, 2x + 2/3 ইজ ইকুয়াল টু -2। কোণাকুণি গুণ করলে কত হচ্ছে বলো, 2x + 2 ইজ ইকুয়াল টু কত, -6। ইমপ্লাই করবে 2x সমান কত বলো, -6 - 2। তারপরে তোমার কত হচ্ছে, তোমার যেটা হচ্ছে সেটা হয় এইরকম, বা 2x ইজ ইকুয়াল টু কত বলো, -8। তাহলে অতএব x ইকুয়াল টু কত, -4। ক্যালকুলেশন ঠিক হচ্ছে তো, এটা সমান এটা হলে ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার, অতএব x সমান -4। এবার এর y স্থানাঙ্কের সঙ্গে এর y স্থানাঙ্ক তুলনা করো, আবার কত হবে, 2y + 5 বাই কত বলো, 2y + 5/3 ইজ ইকুয়াল টু 1। এবার কোণাকুণি গুণ করো, কোণাকুণি গুণ করলে কত হবে তোমার, 2y + 5 ইজ ইকুয়াল টু 3, বা 2y সমান কত, 3 - 5 করলে কত হবে তোমার, -2। তাহলে অতএব y সমান কত বলো, -1। তাহলে আমরা কি পেলাম, অতএব xy বিন্দুটা কত পেলাম বলো, -4 -1, তাই তো। তাহলে তোমার কত হবে বলো, এই বিন্দুটা দেখো, ছবিটা কিন্তু আমরা শেষে বুঝতে পারছি ছবিটা কিন্তু ভুল হয়েছে। কেন বলো তো, কারণ ডি বিন্দুটা ঠিক এইখানে চলে আসবে, মানে ত্রিভুজটা আরো বড় করে রাখতে হবে, ত্রিভুজটা আরো বড় করে রাখতে হবে। ওই জন্য বলি যে এরকম প্রপার ছবি আঁকাটা একটু মুশকিল আছে আর কি, প্রপার ছবি আঁকাটা একটু মুশকিল আছে। মানে বি বিন্দুটাকে আরো সরাতে হবে এইরকম জায়গায়, বি বিন্দুটা আরো সরবে এইরকম জায়গায়, ঠিক আছে। যে তোমার ধরো এটা যদি থার্ড কোঅর্ডিনেট ধরি, এটা যদি আমি থার্ড কোঅর্ডিনেট যদি এরকম ধরি, তাহলে তোমার কি হবে, এটা অ্যাকচুয়ালি ছবিটা তোমার আসবে এইরকম, এইটা তোমার কিরকম আসবে বলো, এইরকম আসবে। আর এটা মানে এইভাবে এসে এইরকম কোন একটা জায়গায় আসবে, মানে এই জন্য, কারণ -4 -1 তো থার্ড কোঅর্ডিনেট, দুটোই নেগেটিভ, মানে সেটা তৃতীয় পাদে অবস্থিত থার্ড কোঅর্ডিনেটে। তাহলে এইরকম কোন একটা জায়গায় লিখতে হবে। তাই তোমরা প্রপার ছবি আঁকতে যাবে না, খুব টিপিক্যাল ব্যাপার হয়ে যাবে। তোমরা সিম্পলি এইভাবে আঁকো, একে নিজের বোঝার জন্য করে নাও। এইভাবে যদি পরীক্ষা কোনো অসুবিধা নেই, অবশ্যই নাম্বার পাবে সেখানে, ঠিক আছে। তাহলে আমাদের কি বেরোলো বলো, নির্ণেয় বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত বেরোলো, -4 -1। ওকে, ক্লিয়ার। নেক্সট 9 এর দাগ। নয়ের দাগের যে অঙ্কটা আছে ওটা একেবারেই সোজা আছে, ওটা একটু তোমরা নিজেরা করো, পরপর সবই বলছি তো, ওটা একটু নিজেরা করো, একই রকম অনেকটা 8 এর মতো করেই হবে। তারপর আমি নেক্সট যেটা বলছি সেটা হচ্ছে 10 এর দাগেরটা। 10 এর দাগেরটা কি বলছে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 10 এর দাগ খুব ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে তোমার, যে এ বি এবং সি ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু, একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, ডিইএফ এর যথাক্রমে এত এত এর বাহুর মধ্যবিন্দু। তাহলে ডিইএফ ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করি, এবং দেখাতে হবে যে তোমার ত্রিভুজ এবিসি সমান কত, 4 অফ ডিইএফ। তো দেখো ছবিটা যদি আঁকা যায়, প্রথম কথা ছবিটা দেখো, this is x, x dash, y, y dash। প্রথম পয়েন্টটা কোথায় আছে, -1,5। তাহলে -1,5 এরকম কোন একটা জায়গায় এই বিন্দুটা আছে, -1,5। তারপরে কি আছে তোমার, বি বিন্দুটা 3,1, ধরো 3 1 2 3, 1 এইরকম কোন একটা জায়গায় আছে বি বিন্দুটা 3,1। সি বিন্দুটা আছে 5,7, তাহলে 5,7, তাহলে 5 ধরো এইরকম জায়গায়, 7 এইরকম জায়গায় উঠে যাবে, এইরকম জায়গায় আছে সি 5,7। কারণ প্লাস প্লাস গুলো সব এখানে থাকে, তো এখানে যারা থাকে তারা সবাই প্লাস প্লাস, এখানে যারা থাকে তারা কি মাইনাস প্লাস, এখানে দুটোই মাইনাস হয়, এখানে কি হয় তোমার এদিকে কি এক্সট্রা পজিটিভ, ওয়াই টা নেগেটিভ, তাহলে এটা কত হয় প্লাস মাইনাস, ঠিক আছে। তো এবার এটাকে জুড়ে দাও, তাহলে জুড়লে দেখো কি হচ্ছে, এইরকম ছবিটা পাবে। এবারে এর এবি বাহুর মধ্যবিন্দু কত বলেছে বলো, এবি বাহুর মধ্যবিন্দু বলেছে, মধ্যবিন্দুগুলোকে আমি ব্ল্যাক পেনে টানি,
এবি বাহুর মধ্যবিন্দু বলেছে না, বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে ডি। বিসি কোথায়? এই যে বিসি, এর মধ্যবিন্দু বলেছে ডি। তারপরে কত? সিএ বাহুর মধ্যবিন্দু বলেছে কত? ই। সিএ কোথায়? এই যে সিএ, এর মধ্যবিন্দু বলেছে ই। আর শেষে এর মধ্যবিন্দু কত বললো? এফ। হয়েছে? বলে প্রথমে বলেছে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল, মানে প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে, ঠিক আছে? যেটা আমাদের ফার্স্ট কাজ হবে, তোমার ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করা, ঠিক আছে? তো এখন দেখো, যে কোনো ত্রিভুজেরই ক্ষেত্রফল বার করতে গেলে তার স্থানাঙ্কগুলো জানা খুব জরুরি। তার স্থানাঙ্ক পাবো কি করে? ধরো ডিটা কার মধ্যবিন্দু? ডিটা কার মধ্যবিন্দু? বিসি বাহুর মধ্যবিন্দু। তাহলে ডি বিন্দু স্থানাঙ্ক আমরা কি করে পাবো? ডি সমান সমান কি পাবো? এর প্রথমটা প্লাস এর প্রথমটা, মানে 3 প্লাস 5 বাই কত? 2। তারপরে কমা দিয়ে 1 প্লাস 7 বাই কত? 2, মানে কত হচ্ছে? 3 5 এ 8 বাই 2 মানে 4, আর 7 এর 8 বাই 2 মানে কত? তোমার এটাও 4। তাহলে আমি বলতে পারি এই পয়েন্টটা হচ্ছে তোমার 4,4। একইভাবে এই পয়েন্টটা কত হবে? 5 আর মাইনাস 1 করলে কত হবে? তোমার 4 হবে। 4 বাই 2 মানে কত? 2। 7 আর 5 কত? 12 বাই 2 মানে কত? 6। আর এই ক্ষেত্রে কত হবে? 3 মাইনাস 1 করলে কত হবে? তোমার 2 বাই 2 মানে কত? 1। আর 1 আর 5 করলে কত হবে? 6 বাই 2 মানে কত হচ্ছে তোমার? 3। যখনই তুমি তিনটে বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলে, ডিইএফ মানে মধ্যবিন্দুগুলোর স্থানাঙ্ক যখনই পেয়ে গেলে, এবার তার ক্ষেত্রফল বার করো। ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল যেভাবে বার করে কি হবে? হাফ মড, মনে করিয়ে দিই আরেকবার, মনে করিয়ে দিই। তোমার কত কত আছে বলো? তোমার এটা পাশাপাশি লিখতে বলেছিলাম। প্রথমে কত আছে? 4 4, তাই তো? তাহলে 4 4, তারপর আছে 2 6, তারপর আছে কত? 1 3। এইটাকে রেখে এটা মাইনাস এইটা, তাহলে 4 ইনটু 6 মাইনাস 3 প্লাস 2 ইনটু এটাকে রেখে যেখানে শেষ সেখান থেকে শুরু এটা, তাহলে 3 মাইনাস 4 প্লাস লাস্ট এটাকে রেখে 1 ইনটু কত হবে বলো? 4 মাইনাস 6। এত বর্গ একক সমান হাফ মড 4 ইনটু কত বলো? 3 প্লাস 2 ইনটু কত? মাইনাস 1 প্লাস 1 ইনটু কত? 4 আর 6 করলে কত হচ্ছে? মাইনাস 2 সমান হাফ 12 মাইনাস 2 মাইনাস 2 কত হচ্ছে তোমার? হাফ অফ এটা কত হচ্ছে তোমার? 8, মানে কত হচ্ছে বলো? 4 বর্গ একক। ফার্স্ট পার্টটা বেরিয়ে গেল, ত্রিভুজ এবিসি এর এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা বেরিয়ে গেল কত? না 4 বর্গ একক। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে যে, এবার দেখো ফার্স্ট পার্টটা কেটে গেল, তারপরে দেখাতে বলেছে ত্রিভুজ এবিসিটা ডিইএফ এর 4 গুণ হবেই তো। আমরা 12 নম্বর চ্যাপ্টারে দেখবে একটা জ্যামিতির ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য পড়ে এসেছিলাম, যে তোমার কোন একটা ত্রিভুজের এবিসি, মনে করে দেখো নিশ্চয়ই ওখানে আছে, খুব ইম্পর্টেন্ট ছিল। এদের মধ্যবিন্দুগুলো জুড়ে দিলে যে ত্রিভুজটা পাওয়া যায় সেটা যদি ডিইএফ হয়, দেখো ওখানে পড়েছিলাম যে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা 1/4 অফ ত্রিভুজ এবিসি হয়ে যায়, মানে ছোটটা টোটালটার 1/4 অংশ হয়ে যায়। ঘুরিয়ে বললে কি হবে? ছোটটার 4 গুণ, মানে 4টাকে তুমি কোণাকুণি যদি এদিকে পাঠিয়ে দাও তাহলে ছোটটার 4 গুণ মানে বড়টা। এখানে সেটাই টেস্ট করতে বলেছে, ঠিক আছে? তাহলে এখানে টেস্ট করতে গেলে দুজনের ক্ষেত্রফল লাগবে, দুজনের ক্ষেত্রফল। একটা হচ্ছে ডিইএফ এর লাগবে আর একটা হচ্ছে তোমার এবিসি ত্রিভুজের লাগবে। ডিইএফ টা বের করেছি, একইভাবে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করো। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলটা যেভাবে বার করে সেভাবে বার করবে। করলে এটা যেটা হবে আমি সেটা বলে দিচ্ছি, এটা হবে তোমার 16, এটা হবে তোমার 16 বর্গ একক হবেই, বুঝতে তোমরা পারছো নিশ্চয়ই। আর করে দেখবে এটা 16 বর্গ একক হবে, ঠিক আছে? এখন দেখো লাস্ট কনক্লুশনটা বা লাস্ট সিদ্ধান্তটা আমরা কি রকম করে দেব? লাস্ট সিদ্ধান্ত, এটা ডিইএফ এর ক্ষেত্রফল আর এটা হচ্ছে তোমার এবিসি এর ক্ষেত্রফল। এবার দেখো লাস্ট সিদ্ধান্তটা আমরা কিভাবে দেব। এখন আমরা দেখো এইটা বলতে পারি তো যে 16 সমান 4 * 4 সমান বলা যায় এটা। 16 জায়গায় কত বসাতে পারি? ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল একদিক মোটা করে দাও, 4টাকে রেখে দাও, আর এর জায়গায় কত বলতে পারি? এই 4 এর জায়গায় ত্রিভুজ কত? ডিইএফ এর ক্ষেত্রফল। তার মানে কি দেখাতে পারলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 4th অফ ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল, ঠিক আছে? দিস ইজ দ্য প্রবলেম, এটাই ছিল এখানে। ওকে, তাহলে এই হলো আমাদের
বড় কোশ্চেন গুলো সব গেল, ঠিক আছে, মানে বড় কোশ্চেন গুলো সব গেল, তোমরা এই পর্যন্ত করো। এরপর দেখো শর্ট কোশ্চেন গুলো মোটামুটি করতে পারবে। শর্ট কোশ্চেন গুলো প্রথমটা কি বলে যে ত্রিভুজের ক্ষেত্রফল অসুবিধা হবে না, যেটা অসুবিধা হয় আমি সেটা একটু বলে দিচ্ছি, বিশেষ কিছু নেই। আর অ্যারো তিনেরটা একটু অসুবিধা হয়। এমসিকিউ, এমসিকিউ গুলো বলছি কিন্তু এটা এমসিকিউ। 11 তিনেরটা যেটা বলেছে দেখো, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসিটা কত বলেছে 90 ডিগ্রি, এ আর সি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দিয়েছে, তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে। তো দেখো সমকোণী ত্রিভুজ তো, আচ্ছা এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে 0,4, তাহলে 0,4 মানে কোথায় হয় 0,4 মানে অবশ্যই এরকম জায়গায় হবে এই বিন্দুটা 0,4। কেন? কারণ y অক্ষের উপরেই তো যে কোনো বিন্দুর x এর মানটা 0 হয়, তাহলে অবশ্যই এই বিন্দুটা মানে 0,4 বিন্দুটা y অ্যাক্সিস এর উপর অবস্থিত, ইনফ্যাক্ট y অ্যাক্সিস এর পজিটিভ দিকে অবস্থিত। নেক্সট যেটা দিয়েছে c বিন্দু স্থানাঙ্কটা, সেটা কোথায় দিয়েছে, c বিন্দু স্থানাঙ্কটা দিয়েছে 3,0, সেটাও এরকম কোন একটা জায়গায় হবে c বিন্দু, কারণ x অক্ষের উপরই তো y এর মানটা 0 হয়। তাহলে এখন যদি এটাকে জুড়ে দাও তাহলে দেখো ABC ত্রিভুজ বলতে কোনটা হবে, অবশ্যই মূল বিন্দুটা তোমার B বিন্দুটা হয়ে যাবে, মূল বিন্দুটাই B বিন্দুটা হয়ে যাবে, তাই তো, যার স্থানাঙ্ক কত 0 0। তাহলে তুমি তিনটে শীর্ষবিন্দু পেয়ে গেলে, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা অ্যাপ্লাই করেও করতে পারো, বা সহজ কথায় এটা 3 0 মান এটা 3 এটা 4, তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা কত হবে, হাফ ভূমি কিন্তু উচ্চতা এত বর্গ একক, 2 2 এ কত 4 3 2 এ কত 6 বর্গ একক, মানে তোমার কত হচ্ছে অপশন বি। এটা একটু আটকায়, এটা সেই জন্য বলে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো তোমার 4 এর দাগে এমসিকিউ 4 এর এমসিকিউ দেখো 4 এর দাগে যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার 0 0 4, -3 এবং xy বিন্দু তিনটি সমরেখ হলে xy এর মান কত হবে। এখন দেখো বিন্দুগুলো সমরেখ মানে 0, 0, তারপরে কত দেওয়া আছে তোমার 4, -3, তারপরে কত দেওয়া আছে তোমার x, y। সমরেখ মানে কি, এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়, তাই তো, বারবার বলেছি সমরেখ হওয়া মানে কি, তাদের দ্বারা ওই বিন্দু তিনটে দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়। এবার এদের দ্বারা যেভাবে ক্ষেত্রফলটা বার করতে হয় সেভাবে বার করবে, কত হবে, তাহলে তোমার 0 ইনটু এর দ্বিতীয় মাইনাস এর দ্বিতীয়, তাহলে -3 y প্লাস 4 ইনটু আবার এর দ্বিতীয়, মানে যেখানে আছে সেখান থেকে শুরু y -0 প্লাস x ইনটু 0 মাইনাসে মাইনাসে প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। হাফ পাঠিয়ে দাও, মডেল তুলে দাও, এটা তো 0 আসবে, এখানে কত পড়ে থাকবে বলো 4y প্লাস 3x ইজ ইকুয়াল টু 0। এবার দেখো যে কন্ডিশন গুলো দিয়েছে তার মধ্যে কোন কন্ডিশনটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে সেটা দেখো। 8 - 6 তুমি যদি এখানে বসাও তাহলে একটু সাজিয়ে লেখো, আগে এক্সট্রা লেখো। প্রথমটা কত দিয়েছে তোমার 8 - 6, তাই তো। এখন তুমি x এর জায়গায় যদি 8 বসাও তাহলে কত হবে বলো 3 8 - 24, আর যদি এখানে y এর জায়গায় যদি 6 বসাও মানে -6 বসাও, অপশন এটা বলছি আর কি, এখানে যদি -6 বসাও তাহলে বসালে কত হচ্ছে -24 সমান 0 মানছে, তার মানে অপশন এটাই উত্তর হয়ে যাবে, x সমান 8 আর y সমান কত -6, আর দেখতেই হবে না তোমাকে, ঠিক আছে। যদি বলে এইভাবে কি স্যার তাহলে বসিয়ে চারটে অপশন টেস্ট করতে হবে, যদি অপশন এটাকে যদি অপশন দিতে পাঠিয়ে দেন তাহলে চারটে টেস্ট করতে পারো চারটে টেস্ট, কিন্তু অন্যভাবে বোঝারও একটা উপায় আছে। যদি বলি কি উপায়, অন্যভাবে বোঝার কি উপায় আছে যদি বলি, সেটা তুমি এভাবে করতে পারো, 3x সমান কত বলো -4y, বা x by y is equal to কত বলো, আমি বলতে পারি কত তোমার এটা -4/3, বা আমি এখান থেকে বলতে পারি অতএব x is to y, এখান থেকে আমি কত বলতে পারি বলো, x is to y is equal to কত তোমার এখানে মাইনাস কত বলতে পারি, এখানে তোমার ধরো 4 is to কত বলতে পারি -3। এবারে উভয় পক্ষ তুমি কি অপশনগুলো মেলানোর জন্য আমি উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করে দিই, 4 2 8 -6, এই তুমি অপশন এ পেয়ে যাচ্ছ। তখন x এর একটা মান 8 আর একটা মান কত বলতে পারি, y এর মানটা -6 হিসাবে নিতে পারি, এটাকে অপশনে বুঝতে পারো, দুই রকম ভাবে যে কোনো ইচ্ছা করতে পারো, ঠিক আছে, যে কোনো ভাবে হোক তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে যেগুলো আছে মোটামুটি সবগুলো করবে,
শুধু আমি দেখো 17 দাগের এই 17 বলছি 12 দাগের আমি একটা অঙ্ক দেখিয়ে দেবো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাকিগুলো আশা করছি তোমরা করতে পারবে, কিছু নেই, একদমই সোজা আছে। আমি তাহলে তোমাকে 12 দাগের 3 এর অঙ্কটা দেখিয়ে দেবো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, তোমরা নিজেরা পড়ে নাও, বাকিগুলো করতে পারবে। একই জিনিস বারবার রিপিট করছি, এটা একটু আলাদা আছে। বলছে a0 0b এবং 1 1 বিন্দু তিনটি সমরেখ হলে 1/a + 1/b = 1 দেখাতে হবে। খুব সোজা, যেহেতু সমরেখ লিখবো, যেহেতু বিন্দুগুলি সমরেখ, তাহলে আমি কি বলতে পারি, তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে? 0। a0 0b আর 1 1, তাহলে a ইনটু কত হবে? এটা মাইনাস এটা, মানে b - 1 প্রথমে লিখবো, কিন্তু যেহেতু এত এত এবং এত বিন্দু তিনটি সমরেখ, অতএব তাদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলটা 0, মানে 0 * 1 - 0 + 1 * 0 - b = 0। দুই পাঠিয়ে দাও, তাহলে mod অফ কত হচ্ছে দেখো, ab - a, ঠিক করলাম তো? ঠিকই আছে। তারপরে এটা তো 0 হয়ে যাচ্ছে, আর এখানে কত পড়ে থাকছে বলো? প্লাস এ মাইনাস একটা মাইনাস b পড়ে থাকছে = 0। দুই দিকে গেলে 0 ই হচ্ছে, ডান দিকে 0 থাকলে mod দেওয়ার দরকার নেই। তাহলে ab - a - b = 0, বা ab সমান -a, ওই দিকে গেলে কত হবে? প্লাস a, মাইনাস b দিকে গেলে প্লাস b, ঘুরিয়ে লেখো। তাহলে a + b সমান কত? ab, উভয় পক্ষকে ab দিয়ে ভাগ করে দাও, তাহলে a/ab প্লাস b/ab সমান কত? ab/ab, বা একটা করে কেটে গেলে কত? 1/b, bb কেটে গেলে কত হচ্ছে বলো তোমার? 1/a সমান ab/ab কেটে গেলে 1, ঘুরিয়ে দিলে কত হচ্ছে? 1/a প্লাস 1/b = 1। এটাই প্রমাণ করতে দিয়েছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অবশ্যই করো। বাকিগুলো আশা করছি তোমরা করতে পারবে। প্রবলেম হলে আমাকে একটু জানিও, সেই অনুযায়ী তখন সমাধান করে দেবো। ঠিক আছে? ছোটখাটো দুটো একটা বাকির জন্য আমি আর পরের ভিডিওটাতে গেলাম না। এইখানেই এই চ্যাপ্টারটা কমপ্লিট হলো। আমরা নেক্সট ডে একটা অন্য টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমরা কিন্তু চ্যাপ্টারটা কমপ্লিট করে নেওয়াটা